আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। কত বিচিত্রময় এই পৃথিবী! এই পৃথিবীর নানা প্রান্তে হরেক রকমের মানুষের বসবাস। প্রতিনিয়তই কারো না কারোর সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেই চলেছে। আপনার কিংবা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো শেয়ার করুন আমাদের সাথে। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন আপনি লিখে অথবা ভয়েস রেকর্ড করে। আমাদের ইমেল করার ঠিকানা bhutfm20m5@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM20m5@gmail.com। ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। কিছু কিছু মানুষ থাকে, ছোটবেলা থেকেই ভয়ের সাথে একটা বোঝাপড়া হয়ে যায় তাদের। ভয় সহজে তাদের টলাতে পারে না, কিন্তু তাদের যদি ভয় একবার পেয়ে বসে তবে সেটা হয় ভয়াবহ রকমের ভয়। তেমনই একজন লোক রাশেদ, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। আসসালামু আলাইকুম রনি ভাই ও প্রিয় লিসেনার্স, আমি সাইফুল ইসলাম পাভেল, লিখছি কাতার থেকে। আজকে একটি অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে। আমার ভাইয়ের নাম রাশেদ, তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক। রাশেদ এই পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসাবে কাজ করেছেন প্রায় ৩ বছর। তার কথা মতো এই জগতের অনেক কিছুই তার চেনা। কত বিচিত্র পরিবার, কত রুগী আর কত লাশ যে জীবনে তিনি দেখেছেন তার সঠিক কোনো হিসাব নেই তার কাছেও। তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে এই পেশায় আসলেন, তখন তিনি 25 বছরের টকবকে যুবক। এই পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তাকে আর নতুন করে ভাবতে হয়নি। এখানে আরও গভীর হয়ে জড়িয়ে পড়েছিল সে। ঘটনার আগের দিন বাসাতেই ছিলেন তিনি। এমন সময় তার কাছে একটি ফোন আসলো। মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন। তাকে জরুরিভাবে গলির মোড়ে চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ ভাই যখন দেখা করতে গেলেন তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। মহল্লার সেই বড় ভাই তাকে বললেন, রাশেদ, তুমি কাছের ছোট ভাই বলে তোমাকে ডাকলাম। আমার পরিচিত লোকের 20 বছরের একটি ছেলে মারা গেছে। আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে। ওদের বেশ সম্ভ্রান্ত পরিবার, তাই তারা এটা জানাজানি করতে চাচ্ছে না। লাশটা গ্রামে নিয়ে একটু দাফন করতে চাচ্ছে, যাতে কোনো পুলিশি ঝামেলা না হয়। আমাকে তাই জানালো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে। যেহেতু তুমি কাছের লোক, তাই তোমাকেই বললাম। লাশটি যদি রংপুরে পৌঁছে দিতে। রাশেদ একটু চিন্তা করে বলল, ঠিক আছে, সমস্যা নেই, আমি পৌঁছে দেব, কিন্তু রওনা দিব কখন? লোকটি তাকে জানালো তারা চাচ্ছে এই লাশটা নিয়ে রাতেই রওনা দিতে, যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে। যদি বোঝে তাহলে সেটা তাদের মানসম্মানের ব্যাপার হবে। রাশেদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো, কারণ রাত হতে আর বেশি দেরি নেই। ঢাকা থেকে এতটা পথ যাবে, এই মুহূর্তে তার একটা প্রস্তুতিরও ব্যাপার রয়েছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল, কিন্তু রাশেদ নিজেই 2 দিনের জন্য তাকে ছুটি দিয়েছিল। তবুও কল দিল, এত দূরের পথ গেলে ভালোই হয়। কিন্তু সহকারী ছেলেটা জানালো কাল তার বাড়িতে বিয়ে, তার জন্য না গেলেই ভালো হয়। সে বারবার অনুরোধ করতে থাকে। কি আর করা, বাধ্য হয়ে রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সবকিছু মোটামুটি চেক করে রাত 8টার দিকে বড় ভাইয়ের দেয়া ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান। দারোয়ান গেট খুলে দিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে গ্যারেজে প্রবেশ করেন। এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে তা মনেই হলো না রাশেদের, কারণ এত বছরের অভিজ্ঞতায় সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয়। কিন্তু এখানে তার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। রাশেদ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লার সেই বড় ভাই এগিয়ে আসলেন তার দিকে। তারপর রাশেদকে সাথে নিয়ে উপরে উঠে গেলেন। 4 তলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। রাশেদ খেয়াল করে দেখল ডাইনিং রুমের মেঝেতে একটা লাল বড় বড় ফুলের প্রিন্টের বিছানার চাদরে ঢাকা সেই লাশটি পড়ে আছে। বাসাভর্তি তখনও বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে। সবার চেহারা মলিন, মনে হলো সারাদিন চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। রাশেদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন।
তারপর তার সাথে কথা বলে লাশ নিচে নেওয়ার কথা বললেন। রাশেদ বলল, লাশ এত দূরে নিয়ে যাব, আপনারা একটা কফিনের ব্যবস্থা করেননি? এই লাশ এভাবে এতটা পথ যাবে কি করে? ছেলেটি জানালো, আসলে আমরা কেউ চাচ্ছি না এখানে এই বিষয়টা কোনোভাবে জানাজানি হোক। এমনকি এই বিল্ডিং এর অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে। তাই আপনার মতো একজন পরিচিতকে খুঁজে নিলাম আমার বন্ধুর মাধ্যমে। আর এজন্যই আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি। সে যাই হোক, লাশটা আমরা এভাবেই আপনার গাড়িতে নিতে যাচ্ছি। এবার বাসার আরো দুজন ছেলে মানুষ সহকারে লাশটা হাতের উপরে তোলা হলো। রাশেদও হাত লাগালো লাশ নিচে নিয়ে যেতে, কিন্তু লাশ তুলতেই মেন দরজা পার করতেই রাশেদের মনে হলো জীবনে এত লাশ সে হাতে বা কাঁধে তুলেছে, কিন্তু এখনো এত ভারী লাগেনি তার। তারা 5 জন মিলে লাশটাকে ধরেছে, কিন্তু এত বেশি ওজন মনে হচ্ছে যে সে নিজেই একাই শুধু লাশটা ধরে আছে, আর কেউ ধরেইনি। এদিকে লাশের ঠান্ডা শরীরটা হাতের স্পর্শে যেন তার শরীরের ভেতরে একটা হিমশীতল ভাব এনে দিল। কর্মজীবনে এই প্রথম একটা লাশ নিয়ে তার শরীরের মাঝে কেমন একটা ভয়ের শিহরণ বয়ে গেল। অনেক কষ্টে লাশটা নিয়ে যখন সবাই নিচে আসলো, তখন রাশেদ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে স্ট্রেচার বের করলো। লাশটি স্ট্রেচারে তুলে সে অ্যাম্বুলেন্সের ভেতরে দিয়ে রাশেদ দরজাটা বন্ধ করে দিল। লাশটি তখনও সেই লাল চাদর দিয়েই ঢাকা। রাশেদ মহল্লার সেই বড় ভাইয়ের সাথে বাসার গেটের বাহিরে আসলো চা খেতে। তখন দেখলো গেটের বাইরে আরো 2টি গাড়ি দাঁড়ানো, আর সেই গাড়ির 2 ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মহল্লার সেই বড় ভাই জানালো, এই 2টা গাড়িও যাবে লাশের গাড়ির সাথে। সাথের 2 ড্রাইভারের সাথে পরিচয় হয়ে নিজেরা 4 জন মিলে গেল চা খেতে। চা খাবার এক ফাঁকে রাশেদ সেই বড় ভাইকে একটু দূরে ডেকে নিয়ে অবাক করা সুরে বলল, ভাই একটা ব্যাপার খেয়াল করেছেন? লাশটা যখন মেঝে থেকে তুলে সিঁড়িতে নিয়ে আসলাম, মনে হলো অনেক ভারী কোনো ঠান্ডা বস্তু হাত দিয়ে ধরেছি, তাও আবার একা। আপনারা যে আমার সাথে ধরেছেন বুঝতেই পারছিলাম না। মহল্লার সেই বড় ভাই কিছুটা চিন্তিত মুখে বলল, আসলে রাশেদ ভাই, আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি। এত বেশি ওজন হাতের উপরে পড়েছিল, আমার মনে হচ্ছিল এই বুঝি হাতটা ছিঁড়ে যাবে। লাশটা ছেড়ে দেই, এমন লাশে তো কিছু সমস্যা থাকবেই। আপনি তো এই জগতেরই লোক, তাই আমার থেকে এ বিষয়ে আপনারই ভালো জানার কথা। এরই মাঝে বাসার দারোয়ান এসে জানালো, বাসার সবাই রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে বাসার নিচে অপেক্ষা করছে। অন্য 2 জন ড্রাইভার সহ সবাই চা খাওয়া শেষ করে ছুটলো বাসার দিকে। তারা তখন গেটের কাছে পৌঁছলো, তখন দেখলো লাশের সাথে পরিবারের সবাই এবং আত্মীয় যারা গ্রামে যাবে তারা যে যার মতো করে গাড়িতে উঠে পড়েছে। রাশেদের অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো আর কেউ বাকি নেই। রাশেদ তাদের আচরণে খানিকটা অবাকই হলো। এত বড় একটা পরিবার, এত কাছের মানুষ চারপাশে, কিন্তু আজ আর লাশের সাথে যাওয়ার মতো কেউ নেই। রাশেদকে বলা হলো, গাড়ি আগে পরে যেমনই হোক না কেন গাড়ি নিয়ে এসে যেন রংপুর মেডিকেলের মোড়ে দাঁড়ায়। তো রাত 9টার দিকে সব কাজ শেষ করে তারা রওনা দিল। 2টা গাড়ির একটি সামনে, মাঝখানে রাশেদের গাড়ি, তারপর আরো একটা গাড়ি। গাড়ি যখন গাবতলী থেকে সাভার রোড হয়ে যাচ্ছিল, তখন রাতে থাকা জ্যামের কারণে গাড়িগুলো অনেকটা আগে পিছু হয়ে যায়। ফলে একটা সময় সে অন্য গাড়িগুলোর সামনে চলে যায়। গাড়ি যখন 22 মাইল মোড় পার হয়ে হাইওয়েতে নামলো, তখন প্রায় রাত 12টা। রাশেদ লাশের সাথে তখন একা। অ্যাম্বুলেন্সের রেয়ার ভিউ মিররে তখন লাশটা দেখল সে। যেমনই রেখেছিল ঠিক তেমনই আছে, শুধু চাদরটা একটু একদিকে সরে গেছে। আজকের হাইওয়েটাও কেমন যেন অনেক বেশি শুনশান আর নিস্তব্ধ লাগছে রাশেদের কাছে। আকাশে একটা গোল চাঁদ আছে বটে, কিন্তু কিছু সময় পর সেটা যেন কালো মেঘে ঢেকে যায় বারবার। শুধু হন হন শব্দ করে অপর পাশ থেকে আসা গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হাইওয়েতে রাতে একা গাড়িতে লাশ নিয়ে, তাই বাইপাইলের পর থেকেই অ্যাম্বুলেন্সের সাইরেনটা অন করে দিয়েছিল রাশেদ। কিন্তু মিনিট 20 চলার পরই হঠাৎ করে গাড়ির সাইরেনটা 2বারের মতো কেমন একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। কয়েকবার সুইচ চেপেও আর সেটাকে অন করা গেল না। এমন তো কখনো হয় না। সাইরেনের তার ছেড়ে গেল নাকি স্পিকার কেটে গেল? এটা দেখার জন্য গাড়ির ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালো। গাড়ি থেকে নামার পর দেখলো চারপাশে আজ অনেক বেশি কালো অন্ধকার। জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়েছে বিশাল বড় এক কালো মেঘ। চারপাশে তখন একটা দমকা বাতাস ভেসে আসে যেন কোথাও থেকে। হাইওয়ের পাশে থাকা গাছগুলোর পাতা যেন কেমন সরসর শব্দ করে উঠছে সেই বাতাসে। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সে দরজা খুলে রেখে দাঁড়িয়ে দেখল, কিছুই বোঝা যাচ্ছে না, সবই তো ঠিক আছে।
দুইবার হাত দিয়ে সেটাকে বাড়ি দিল। এরপরে গাড়িতে এসে গাড়িটাকে অন করে কয়েকবার সাইরেনের সুইচ চাপ দিল। কোনো কাজ হলো না। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর আবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরেন একা একাই বেজে উঠল। বেশ অবাক হলো রাশেদ। এত কিছু করে কোনো কিছুই হলো না, আবার একা থেকেই এই কাণ্ড। রাশেদ চেক করার জন্য সুইচটা অফ করলো। না, সব তো ঠিকই আছে আগের মতোই। তারের কোনো লুজ কানেকশন ভেবে ব্যাপারটা তেমন পাত্তা দিল না। সাইরেন তখনও অফ করে আছে। আকাশে মেঘ কেটে গিয়ে তখন চাঁদের দেখা মিলেছে। বাহিরে সেই দমকা বাতাসটাও অনেকটা কমে গিয়েছে। হঠাৎ ঘটল এক অদ্ভুত ব্যাপার। গাড়িতে থাকা রেডিওটা একাই অন হয়ে গেল, যেটা কখনোই সম্ভব না। অন হয়ে মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি পাচ্ছে না ঠিক মতো। কেমন একটা শব্দ করে সাথে সাথে আবার অফ হয়ে গেল। আবার চারপাশ নিস্তব্ধ। মানে রেডিও যে অন করা হয়েছিল তেমন কোনো লক্ষণই নেই। কিছু সময় পর আবার রেডিও একা একাই অন হয়ে গেল। একা একা চ্যানেলগুলো বারবার পাল্টাচ্ছিল, আর অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল রেডিওর থেকে। রাশেদ হাত বাড়িয়ে টাচ স্ক্রিনে চাপতে লাগলো। কোনো কাজ হলো না। রেডিও কাজ করছে তার নিজস্ব নিয়মে। ঠিক সেই সময় বাম পাশে থাকা অ্যাম্বুলেন্সের রেয়ার ভিউ মিররে চোখ পড়ল রাশেদের। আর এক মুহূর্তের মাঝেই মনে হলো একটা কালো ছায়া সরে গেল সেখান থেকে। চোখের পলক পড়তে না পড়তেই যেন অন্ধকারে মিশে গেল সেই কালো ছায়া। ভয়ের একটা হিমশীতল স্রোত নেমে গেল তার শির দ্বারা বেয়ে। এই নির্জন রাস্তায় সে একা গাড়িতে, এমন একটা লাশের সাথে রাশেদ। তবু নিজের ভয়কে পাত্তা না দিয়ে সে চোখের ভুল ভেবেই বাকিটা কাটিয়ে দিল। সে তার ভয়কে পাত্তা না দিয়ে গাড়ির গতি আরো কিছুটা বাড়িয়ে দিল। আকাশটাকে তখন আরো বেশ মেঘাচ্ছন্ন লাগছিল। চারপাশে যেন আজ অজানা শ্বাসরুদ্ধকর পরিবেশ। হঠাৎ অ্যাম্বুলেন্সের মাঝ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে। কিছু একটা যেন ফিসফিস করে কানে কথা বলছে, যা ভালো করে বোঝার আগে বাতাসে মিলিয়ে যায়। একটু পরে তার শরীর ছুঁয়ে যেন হিমশীতল একটা ঠান্ডা বাতাস স্পর্শ করে চলে গেল। এবার বেশ ভয় করতে শুরু করলো রাশেদের। তার হাত কাঁপতে শুরু করলো ভয়ে। গাড়ির গিয়ার পাল্টাতে গিয়েও বারবার ভুল করছিলেন সে। রাশেদ খেয়াল করলো রাস্তার দুই পাশে যে বড় বড় গাছগুলো ছিল, সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠেছে। সেই ছায়াগুলো গিলে ফেলেছে পুরো রাস্তাটাকে। আর তার গাড়িটা যেন ঢুকে যাচ্ছে সেই গহীন অন্ধকারে। গাছের ছায়ার দিকে তাকাতে তাকাতে সে দেখলো আরো ঘন কালো একটা অন্ধকার যেন গাড়ির উপর দিয়ে পার হয়ে সামনের অন্ধকারে গিয়ে মিলিয়ে গেল। রাশেদের মনে হলো অ্যাম্বুলেন্সের মাঝে থাকা লাশটা যেন একটু নড়ে উঠল হঠাৎ। যদিও সে জানে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু তার অনুভূতি তখন বলছিল ভিন্ন কিছু। আজ হয়তো অনেক খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। আরেকটু সামনে এগিয়ে যেতে হাইওয়ের দুপাশের গাছের সারি শেষ হয়ে গেল। তখন এক পাশে বড় পুকুর আর অন্য পাশে ফসলি জমির দেখা মিলল। ঠিক তখনই রাশেদ খেয়াল করলো রাস্তার উপরে তার গাড়ি থেকে কিছুটা দূরে একটা জমাট বাঁধা কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকারকে আলোকিত করতে পারছে না। আরো কাছে এগোতেই মনে হলো সেই জমাট বাঁধা কালো অন্ধকার একটা মানুষের অভাবের মতো লাগছে। রাশেদ আর গাড়ি থামাতে পারল না। সে জমাট বাঁধা সেই অভাবের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিল। আর গাড়ির ধাক্কায় সে অন্ধকারের কিছুই হলো না। গাড়ি যেন সে জমাট অন্ধকার ফুঁড়ে বেরিয়ে গেল সামনে। ঠিক তখনই চলন্ত গাড়ির পেছনের দরজা থেকে ভেসে আসতে লাগলো ঠক 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 শব্দ। গাড়ির মিটারে তখন প্রায় ঘন্টায় 70 কিলোমিটারের উপরের গতি দেখাচ্ছে। কিন্তু এত স্পিডে চলা একটি গাড়ির পেছনের দরজায় কে নক করতে পারে? ভয়ে যেন শরীর কাঠ হয়ে গেল রাশেদের। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন সেই ঠক ঠক শব্দ বাড়তেই লাগলো। রাশেদ বাধ্য হয়ে গাড়ির গতিটা কিছু কমিয়ে দিল। আর সাথে সাথে যেন নক করা শব্দটা মিলিয়ে গেল। একটু সামনে যেয়ে গাড়ি থামিয়ে দিল রাশেদ। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পানির বোতলটা হাতে নিয়ে সে নামলো। চোখে মুখে পানি দিয়ে কিছুটা স্বস্তি বোধ করলো। সবকিছু কেমন একটা মনের ভুল ভেবে উড়িয়ে দিল সে। কিন্তু কেন যেন হঠাৎ করেই তার গাড়ির পেছনের দরজা চেক করার কথা মনে হলো। তবে গাড়ির পেছনে হয়তো না যাওয়াটাই তার জন্য ভালো ছিল। গাড়ির পেছনের গ্লাস বেয়ে তখন গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা। সেই সাথে থোকা থোকা হয়ে লেগে আছে জমাট বাঁধা রক্তের দাগ। তবে কি চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে বারবার কেউ নক করছিল? রাশেদ তখন পড়েছে এক উভয় সংকটে। গাড়ির ভেতরে অস্বাভাবিক সমস্যার সাথে এক লাশ, আর বাইরে অজানা বিপদ।
কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে কিছু সময় দাঁড়িয়ে থাকলো সে। এরপর কয়েক মিনিট সবকিছু স্বাভাবিকভাবে চলার পর সে গাড়িতে উঠল। লাশের দিকে খেয়াল করে দেখলো, না ঠিকই তো আছে। ভয়টা ভুল ভেবে আবার রেডিও অন করে যাত্রা শুরু করলো রাশেদ। গাড়ির সবকিছুই যেন আবার স্বাভাবিক হয়ে গেল। বেশ অনেক সময় নিয়ে গাড়ি চালিয়েছে সে। ভয় অনেকটাই কেটে গেছে তখন। সামনের সেই গাড়িগুলোরও কোনো খবর নেই। মনে হয় তারা আস্তে গাড়ি চালানোর জন্য আরো ভিন্ন জায়গায় থামার কারণে সেগুলো এগিয়ে গেছে। এই ভেবে রাশেদও গাড়ি জোরে টান দিল। এভাবে কিছু সময় চলার পর আবার রেডিওতে দেখা গেল সেই আগের সমস্যা। ফ্রিকোয়েন্সি ঠিকমতো পাচ্ছে না, কেমন একটা শব্দ হচ্ছে। একটা সময় সেটি আবার থেমে গেল। রাশেদ তখন আবার গাড়ির গতি কিছুটা কমিয়ে রেডিওতে এক হাতে চাপ দিতে থাকে, কিন্তু এবারও কোনো কাজ হচ্ছে না। রেডিওটি অফ হয়ে যায়। এর মাঝে রাশেদ খেয়াল করে এক অদ্ভুত সমস্যা। গাড়ির মাঝে একটা অস্বাভাবিক রকমের ঠান্ডা অনুভব করছে সে। ঠান্ডায় যেন জমে হিম হয়ে যাচ্ছে তার শরীর। এর মাঝেই সে খেয়াল করলো একটা ডানা ঝাপটানো শব্দ, এবং সেটি তার কান ঘেঁষে যেন সামনের দিকে এগিয়ে গেল। শব্দটা হঠাৎ করে মিলিয়ে গেল, আবার ফিরে আসলো। হপ করে ফিরে আসা সেই শব্দটা অনুসরণ করে দেখলো একটা পেঁচা পাখি বসেছে তার গাড়ির সাইড ভিউ মিররের উপর। পেঁচাটা সামনের দিক হয়ে বসেছে, এত জোরে যে গাড়িটা চলছে, তবুও সেই পাখির শরীরে কোনো পালক উঠছে না, বা সেই পাখির কোনো সমস্যাই হচ্ছে না বসে থাকতে। রাশেদ তার গাড়ির গতি আরো বাড়িয়ে দিল, কিন্তু তবুও কোনো পরিবর্তন আসলো না সেই পাখির। একটু পরে হঠাৎ পাখিটা সোজা বসা অবস্থায় শুধু মাথাটা ঘুরিয়ে তাকালো রাশেদের দিকে। পাখির চোখের দিকে তাকাতেই যেন ভয়ে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবার উপক্রম। পাখির চোখের মাঝে কোনো কালো মণি নেই, তার জায়গায় কেমন রক্তের মতো দাগ, যেন তার চোখ পেরিয়ে বেরিয়ে আসছে আগুনের মতো লাল এক আভা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই চোখে যেন একটা টান আছে, কিসের একটা আকর্ষণ আছে, কিছু একটা বোঝাতে চাচ্ছে সে। এরই মাঝে পেছন থেকে কিছু একটার খসখস শব্দ ভেসে আসলো, কিন্তু সেদিকে আর ফিরে তাকানোর ক্ষমতা নেই তার। পাখির চোখের মোহে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক এরই মাঝে রাশেদের শরীরটা ঠান্ডা কিছুর স্পর্শে যেন আরো বেশি শিউরে উঠল। কয়েক সেকেন্ডের মাঝেই যেন তার উলটপালট হয়ে গেল সব। পেছনে ফিরতেই শুধু একটা ঝটকা এসে দেখল স্ট্রেচারের উপরে কাপড়ে ঢাকা লাশটি আর নেই। সেটা যেন এক দৈব শক্তির বলে এক ঝটকায় উঠে বসেছে তার মাথার কাছেই, আর ঠান্ডা হাতের স্পর্শ রেখেছে রাশেদের কাঁধে। আর কিছুই যেন ভাববার সময় নেই। তার মনে হলো আজকেই যেন তার জীবনের শেষ দিন। কয়েক মুহূর্তের জন্য সামনে তাকাতেই যেন দেখলো পাখিটা তখন চেয়ে আছে তার মুখের দিকে, আর ঠোঁট বেয়ে তার কিছু একটা গড়িয়ে পড়ছে। ঠিক তখনই কিসের সাথে যেন প্রচন্ড ধাক্কা খেলো সে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসলো, আর কিছুই মনে নেই তার। হঠাৎ মনে হলো তার হাত ধরে কেউ টান দিচ্ছে। মাথাটা ঝিমঝিম করতে করতে সেই টানে বাহিরে এসে শুয়ে পড়ল সে। চোখ খুলে দেখলো যাদের ছেলের লাশ নিয়ে সে যাচ্ছিল তারা ঝুঁকে আছে তার মুখের দিকে। সেই ছেলের ভাই তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোমার? আমরা চা খাওয়ার জন্য যখন থেমেছিলাম সামনে, যে তুমি আসো কিনা একসাথে যাব, কিন্তু তোমার গাড়ি দেখতে না পেয়ে ফোনে কল দেই, কিন্তু সেটাও তুমি রিসিভ করছিলে না। পরে আমরা আবার ব্যাক করি যে রাস্তায় কিছু হলো কিনা। এদিকে কিছুটা এগিয়ে এসে দেখি তোমার গাড়ি রাস্তার পাশে এই ছোট জংলি গাছগুলোর মাঝে ঢুকে আছে। আমরা এসে দেখি তোমার মাথা আর হাত গাড়ির ড্যাশবোর্ডের উপর ছড়িয়ে তুমি অজ্ঞান হয়ে আছো। রাশেদ তখন সবাইকে সবকিছু খুলে বলল। তার মাথাও ফুলে গেছে দুই জায়গায়। পরে গাড়িটি আবার রাস্তায় তুলে তার পেছনে গিয়ে দেখলো লাশটা উপর হয়ে গাড়ির মেঝেতে পড়ে আছে। গায়ের চাদর যেন শরীরের কিছুটা অংশে পেঁচিয়ে আছে শুধু। দুজন মিলে লাশটাকে আবার স্ট্রেচারে তোলার জন্য সোজা করে ধরতেই দেখলো চমকে ওঠার মতো একটা ব্যাপার। লাশ ছেড়ে বাহিরে বেরিয়ে আসলো দৌড়ে। এটা কিভাবে সম্ভব? লাশের চোখ কোথায়? চোখের জায়গায় জমাট বেঁধে আছে টকটকে লাল রক্ত, যেন কেউ খুবলে নিয়ে গেছে চোখের মণি। ভয়ে ভয়ে কোনো মতে লাশের গায়ে পেঁচিয়ে থাকা সেই চাদর দিয়ে লাশটাকে ঢেকে দিয়ে তোলা হলো উপরে। তারপর সিদ্ধান্ত হলো ড্রাইভারের সাথে আরেকজন বসবে। এরপর দুই গাড়ির মাঝখানে অ্যাম্বুলেন্স নিয়ে আবার যাত্রা শুরু হলো। ঘণ্টাখানিক আর কোনো সমস্যা নেই। ড্রাইভারের পাশে থাকা লোকটা তখন ঘুমে জিমাচ্ছে। মাথা বারবার হেলে পড়ছিল জানালার পাশের দিকে। ঠিক সেই সময় কানের পাশ দিয়ে কিছু একটা ডানা ঝাপটানোর শব্দে আবারও ফিরে এলো।
সামনে তাকাতেই চিৎকার করে উঠলেন তিনি, বলতে লাগলেন, গাড়ি থামাও, গাড়ি থামাও, বলছি তাড়াতাড়ি। ড্রাইভার হঠাৎ এমন আচরণে চমকে যেয়ে তাড়াতাড়ি গাড়ি থামাতেই সেই লোকটি এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন। অন্য গাড়ি থেকে আরও কয়েকজন নেমে এসে জানতে চাইলেন কি হয়েছে। সে লোক তখন বলল, আমার ঘুমে একটু চোখ লেগে আসছিল, হঠাৎ কানের কাছে একটা ডানা ঝাপটানোর শব্দ শুনলাম। তারপর সামনে তাকিয়ে দেখি একটা পেঁচা পাখি, তার মুখে একটা মানুষের চোখের মতো কিছু। আমি ভালো করেই তাকাতে সেই পাখিটা উড়ে সামনে একটি ঘন অন্ধকারের মাঝে ঢুকে গেল, আর সাথে সাথে সেই অন্ধকার থেকে কিছু একটা যেন গাড়ির সাথে ধাক্কা খেলো। আসলে ধাক্কা না, মনে হলো গাড়ি অন্ধকার ফুঁড়ে বের হয়ে গেল। আমার মনে হলো লাশটি বুঝি এই আমাদের পেছনে একটু নড়ে উঠল। আমি আর নিতে পারছি না এসব, এ লাশের সাথে সমস্যা আছে, আমি এভাবে লাশের সাথে যাব না। রাশেদ তখন বলল, জীবনে সে অনেক লাশ টেনেছে, সমস্যা হয় এমন না, কিছু না কিছু সমস্যা অনেক সময় হয়েছে, কিন্তু এবারের মতো এত ভয়ানক সমস্যা তার কখনো হয়নি। এদিকে লাশ থেকে কিছু কিছু গন্ধ ছাড়া শুরু করেছে, লাশটা ফুলেও গেছে বেশ কিছুটা। কি করবে সেটা ভেবে না পেয়ে গাড়িতে রাশেদের সাথে তখন আরেকজন এসে বসে। তারপর মোবাইলে একটা সূরা প্লে করে দুজনে মিলে গল্প করতে করতে বাকি পথ চলে আসে। রাশেদ সাধারণত লাশ নিয়ে গেলে সেটা নামিয়ে দিয়ে সেখানে হালকা করে গাড়ি ধুয়ে তারপরে আসে, কিন্তু এবার তার সেটা করা হলো না। কেমন একটা অস্বস্তি হতে লাগলো তার শরীরের মাঝে। তাই সে টাকাটা নিয়ে সোজা চলে এলেন গাড়ি নিয়ে। এরপর ঢাকায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। গাড়ি একটা গ্যারেজে নিয়ে ভালো করে ধুয়ে নিলেন। তারপরে গাড়ি যেখানে পার্কিং করে রাখেন সেখানে সে গাড়িটা রেখে বাসায় চলে যায়। এখানে বলে রাখি, ঢাকায় অনেক বাসা আছে যেগুলোর পার্কিং এরিয়া ভাড়া দেওয়া হয়। তেমনই একটা জায়গায় মাসিক ভাড়া হিসাবে রাশেদ গাড়ি পার্ক করেন। পরের দিন সকালে যখন রাশেদ অ্যাম্বুলেন্স নিতে আসে তখন সে বাসার দারোয়ান তাকে ডাকলো। তারপর বলল, ভাই, অনেক মাস তো হলো আমাদের এখানে গাড়ি রাখেন আপনি। আমি তো রাতে সবকিছু বন্ধ করে শুয়ে পড়ি, কোনোদিন কিছু হয়নি, কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। রাশেদ বলল, কেন ভাই, কি হয়েছে? কি অদ্ভুত ব্যাপার বলুন তো? দারোয়ান তাকে বলতে শুরু করলো, তখন মাঝরাত হবে, আমি গেট লাগিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। ঠিক তখনই মনে হলো আমার ঘরের বাইরে যেন কিছু একটা খসখস করে উঠল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সবকিছুই ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই। মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়ি, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই খসখস শব্দটা ফিরে আসলো। এবার আর না পেরে আমি লাঠি হাতে নিয়ে উঠে ঘরের বাইরে গেলাম। বাইরে তখনও পার্কিং লাইট জ্বলছে। ঠিক সে সময় আপনার গাড়ির সাইরেনটি হঠাৎ বেজে উঠল। বিশ্বাস করবেন না ভাই, একটু বেজেই এমনভাবে অফ হয়ে গেল, আমার শরীরের মাঝে যেন ধক করে কেঁপে উঠল। আমার শরীর যেন ধক করে কেঁপে উঠল। আমি এক দৌড়ে চলে আসলাম আমার রুমে। রাশেদ তখন তাকে অভয় দিয়ে জানালো, হয় এটা তোমার মনের ভুল হবে, গাড়ি অফ, চাবি আমার কাছে, এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি কিছুটা ভয় পেয়েছিলে, তাই মনের ভুলে এরকম কিছু কল্পনা করে নিয়েছো, সেটাই হয়েছে তোমার সাথে। আমি এত মাস ধরে তোমাদের এখানে গাড়ি রাখি, কোনোদিন কোনো সমস্যা হলো না। দারোয়ানও এই কথার সাথে একমত। এইটাই তো ঠিক, এতদিন কোনো সমস্যা হয়নি, হয়তো এটা আমার মনের ভুল ছিল। রাশেদ গাড়ি নিয়ে চলে গেল। এরপরে সে দুদিন বাহিরে ভাড়া মেরে আবার এক সন্ধ্যায় আসলো গাড়ি পার্কিং করতে। গাড়িটা যথাস্থানে পার্ক করে রাশেদ চলে আসলেন বাসায়। পরের দিন খুব ভোরে ফোনের রিংটোন তার ঘুম ভাঙালো। কলটা রিসিভ করতেই ভেসে আসলো সে পার্কিংয়ের সে মালিকের কণ্ঠ। তিনি বললেন, রাশেদ, তাড়াতাড়ি তুমি এখনই আমাদের বাসায় চলে আসো। কি হলো কিছু বুঝে উঠতে না পেরে রাশেদ রেডি হয়ে চলে গেল সেই বাসায়। গিয়ে দেখে সেই পার্ক করার জায়গাটায় দারোয়ানের রুমের সামনে বাসার মালিক সহ দারোয়ান বসে আছে। রাশেদ সেখানে যেতেই মালিক তাকে বলল, রাশেদ, তুমি তোমার গাড়ির জন্য আজকে অন্য কোথাও একটা ব্যবস্থা করো, আর এই মাসের ভাড়া তোমার দেওয়া লাগবে না। কি হয়েছে রাশেদ সেটা জানতে চাইলে সে দারোয়ান তাকে বলল, প্রতিদিনের মতো আমি আমার কাজ শেষ করে শুয়ে পড়েছি, তারপর হঠাৎ করে আবার সেদিনের মতো সেই খসখস শব্দ। আমি পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু হঠাৎ আরও বাড়তে লাগলো শব্দটা। আমি সহ্য করতে না পেরে এবার লাঠি আর টর্চ নিয়ে ঘর থেকে বের হলাম। ভাবলাম কোনো কুকুর বিড়াল হয়তো ঢুকেছে, সেটা কোনো গাড়ির নিচে হয়তো ঢুকে থাকবে, এর জন্যই এরকম শব্দ হচ্ছে। আমি বের হতেই সে শব্দটা যেভাবে শুরু হয়েছিল সেভাবেই থেমে গেল। আমি আবার মনের ভুল ভেবে ফিরে আসব, ঠিক তখনই আবার শব্দটা শুনতে পেলাম। তবে এবার মনে হলো যেদিকে আপনার অ্যাম্বুলেন্সটা রাখা, শব্দটা সেই দিক থেকে ভেসে আসছে। মনের ভেতরে একটা ভয় আর উত্তেজনা কাজ করছিল। আমি নিচু হয়ে সব গাড়ির নিচে টর্চ ফেললাম কয়েকবার,
কিন্তু কোথাও কিছু নেই। শব্দটা তখনও হচ্ছিল। আমি ভয় কাটাতে ভাবলাম দেখি যে অ্যাম্বুলেন্সের দিকে কিছু আছে কিনা। আমি উঠে দাঁড়াতে মাথার উপরের লাইটটা দ্রুত কয়েকবার জ্বলে নিভে গেল, একবারে বন্ধ হয়ে গেল। পুরো গ্যারেজ তখন একবারে নিকষ কালো অন্ধকার। ভয়ে যেন বারবার আমার হাত পা গুটিয়ে যাচ্ছে। আমি তাই সেই শব্দটা অনুসরণ করে হাতের লাঠি শক্ত করে ধরে লাইট জ্বালিয়ে হেঁটে গেলাম আপনার গাড়ির দিকে। কিছুটা কাছে যেতেই আমি নিশ্চিত হলাম আপনার গাড়ির ভেতর থেকে শব্দটা ভেসে আসছে। আমি পিছন থেকে লাইট মারলাম ভেতরে, কিন্তু ঘোলা কাচের জন্য কিছুই দেখতে পেলাম না। তাই ভালো করে দেখার জন্য গাড়ির সামনে গেলাম। আমি যখন ঘুরে গাড়ির সামনে যাচ্ছি ঠিক তখনই দেখি এক অদ্ভুত টাইপের একটা পাখি আমার কানের পাশ দিয়ে উড়ে চলে গেল। ভয়ে থমকে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে আমি আবার যখন লাইটটা গাড়িতে ফেললাম, তখন আপনার ড্রাইভিং সিটের পাশের জানালায় দেখলাম ছোপ ছোপ রক্ত। আর দেখেই মনে হলো এই মাত্র কেউ হাত দিয়ে লাগিয়ে দিয়েছে জানালায়। ভয়ে খানিকটা পিছিয়ে এসে সামনে থেকে ভেতরে লাইটটা ফেললেই আমার জীবনের চূড়ান্ত ভয়টা পেলাম। একটা চাদরে ঢাকা মানুষের মতো কিছু শুয়ে আছে গাড়ির মাঝে। আমার চোখটা সেখানে পড়তেই একটা আবছা মুহূর্তে যেন আমি দেখতে পেলাম এক ঝটকায় সে চাদর সরিয়ে উঠে বসলো একটা আস্ত মানুষ। হাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার চোখের জায়গায় চোখ নেই, চোখের বদলে আছে একদলা রক্তপিণ্ড। আমি আমার চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলেছি। একটা চিৎকার দিয়ে দৌড়ে উপরে উঠে যাই সিঁড়ি দিয়ে। আমার চিৎকার শুনে মালিক বের হয়ে আসেন। তাকে সবটা সংক্ষেপে বলি, তিনি আমাকে সাথে নিয়ে আসতে চান, কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না নিচে আসতে। সেই সাথে তাকেও আসতে দেইনি। রাতটা আমি উপরেই তার বাসায় কাটিয়ে সকালে নিচে এসে দেখি কি হয়েছে। গাড়ির কাছে গিয়ে দেখি আমার হাতের লাঠিটা পড়ে আছে, আর গাড়ির জানালায় তখনও শুকিয়ে যাওয়া রক্তের দাগ। কিন্তু গাড়ির মাঝে চাদর বা মানুষের অস্তিত্ব নেই। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। রাশেদ সহ বাসার মালিক আর দারোয়ান এগিয়ে গেল গাড়িটার দিকে। গিয়ে দেখলো আসলেই তখনও ড্রাইভিং সিটের পাশে জানালায় রক্তের দাগ। রাশেদ গাড়ির পেছনের ডালা খুলে ভেতরে গেল আর দেখলো মেঝেতেও কয়েক ফোঁটা রক্তের দাগ। তার খুব ভালো করেই মনে আছে কাল রাতেও সে গাড়িটি ওয়াশ করে এনেছে। এসব রক্তের দাগ থাকার কোনো কারণই নেই। এসব কিছুর কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে রাশেদ তখন গাড়িটি নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে আসে। দুদিন পরে নতুন একটি গ্যারেজ খুঁজে সেখানে গাড়িটা রেখে দেয়, কিন্তু সেখান থেকেও পরের দিন সকালে তাকে জানানো হয় এই গাড়িটি রাখা যাবে না। কিন্তু তারা কোনো কারণ না বলেই গাড়ি বের করে দেয়। এভাবে প্রায় কিছুদিন যেতেই রাশেদ একটি হুজুরের সাথে দেখা করে। সেই হুজুর তাকে পরামর্শ দেয় গাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য। পরে রাশেদ সেই গাড়িটা একটা গাড়ির গ্যারেজের মালিকের কাছে বিক্রি করে দিয়ে নতুন একটি অ্যাম্বুলেন্স কিনে নেয়। তবে সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজও তার কাছে নেই। অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়ে রইল তার জীবনে শুধু। অন্য সবার মতো ভয় পেয়ে রাশেদ এখনও তার পেশা পরিবর্তন করেনি। কে জানে আজকে এই ঘটনা প্রচার হওয়ার সময় রাশেদ হয়তো কোনো নতুন লাশ নিয়ে ছুটে চলেছে নির্জন কোনো রাস্তায়, অচেনা কোনো গন্তব্যে। ভালো থাকুক সকল অ্যাম্বুলেন্স চালক, যারা তাদের পেশাদারিত্বের কারণে এই চ্যালেঞ্জিং সেবা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। আমি সাইফুল ইসলাম পাবেল আবারও হাজির হব নতুন কোনো ভয়ানক সত্যি অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। এই বলে পাবেল তার ঘটনাটি শেষ করেছেন। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আবারও ফিরে আসবো নতুন কোনো সত্য ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।